বুক জিস্টের সাথে শুনুন বিশ্বসেরা বইগুলোর সারমর্ম। আসসালামু আলাইকুম বন্ধুরা, বুক গিস্টের জ্ঞানার্জনের এই যাত্রায় আপনাকে স্বাগত। আমাদের একমাত্র উদ্দেশ্য হলো সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী জোডি ওলম্যানের লেখা ইউ অনলি ডাই ওয়ান্স বইটি। রাফির জীবনটা বিশেষ কিছু ভালো চলছিল না। রোজ সকালে ঘুম থেকে ওঠা, অফিসে যাওয়া, সেই পুরনো মিটিং, সেই একই মুখগুলো, আর তারপর ক্লান্ত শ্রান্ত হয়ে বাড়ি ফিরে আসা। প্রত্যেকটা দিন এমনভাবে কাটছিল যেন একটা পুরনো বই বারবার পড়া হচ্ছে, যার প্রত্যেকটা পাতা আগে থেকেই মুখস্থ। সপ্তাহান্তে একটু নেটফ্লিক্স, মাঝে মধ্যে বন্ধুদের সাথে দেখা করা, আর ব্যাস এটাই ছিল তার পুরো রুটিন। একদিন অফিস থেকে ফেরার সময় সে ট্রাফিকে আটকে ছিল। লাল আলোতে তার নজর একটা অ্যাম্বুলেন্সের ওপর পড়ল, যেটা চিৎকার করতে করতে গাড়িগুলোর মধ্যে দিয়ে নিজের রাস্তা তৈরি করছিল। ভেতরে একজন বয়স্ক মানুষকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছিল, যার অবস্থা বেশ আশঙ্কাজনক মনে হচ্ছিল। রাফি প্রথমবার কোনো অচেনা মানুষের চোখে সেই ভয়টা দেখেছিল, যা একেবারে মৃত্যুর মুখোমুখি হলে আসে। কয়েক মুহূর্তের জন্য সব কিছু যেন ধীর হয়ে গেল। হর্নের আওয়াজ, ভিড়, তার ক্লান্তি সব কিছু পেছনে পড়ে রইল। তার মাথায় একটা প্রশ্ন ঘুরতে লাগলো, যদি আমি ওই স্ট্রেচারে থাকতাম তাহলে কি আমি আমার জীবন নিয়ে খুশি হতাম? সেই রাতে রাফি প্রথমবার নিজের সাথে কথা বলল। জানলার বাইরে তাকিয়ে সে নিজেকে জিজ্ঞেস করল, আমার জীবনটা কি সত্যিই বাঁচার মতো, নাকি আমি শুধু বেঁচে আছি কারণ আমার শ্বাস চলছে? সে একটা পুরনো ডায়েরি বের করল, যেটা কোনো এক সময় কলেজের দিনে কিনেছিল, আর তাতে লিখল, যদি আর মাত্র 30টা দিন বেঁচে থাকতাম তাহলে আমি কি করতাম? আর উত্তরগুলো আসতে শুরু করলো। পাহাড়ে ট্রেকিং করা, মায়ের সাথে পুরো একটা দিন কাটানো, গিটারটা আবার হাতে তুলে নেওয়া, আর নিজের কলেজের ক্রাশকে বলে দেওয়া যে সে তাকে আজও পছন্দ করে। পরের দিন রাফি অফিসে গেল, কিন্তু যে মানুষটা ফিরল সে একটু অন্যরকম ছিল। সে কফি মেশিনের কাছে দাঁড়িয়ে একজন জুনিয়রকে জিজ্ঞেস করল, যদি তুমি জানতে পারো যে 1 বছর পর তোমার জীবন শেষ হয়ে যাবে, তাহলে কি তুমি এই একই কাজ করতে? ছেলেটা হেসে বলল, একেবারেই না, আমি তো হয়তো গোটা দুনিয়া ঘুরতে বেরিয়ে পড়ব। রাফি হালকা হাসল আর মনে মনে বলল, ঠিক তাই। ধীরে ধীরে সে তার জীবনের ছোট ছোট সিদ্ধান্তের উপর মনোযোগ দিতে শুরু করল। সকালে তাড়াতাড়ি উঠে সূর্যোদয় দেখা, জগিং করার সময় গান শোনা, মায়ের সাথে বসে তার পুরনো দিনের গল্প শোনা, আর সপ্তাহান্তে কোনো পরিকল্পনা ছাড়াই অচেনা জায়গায় বেরিয়ে পড়া, শুধু নতুন কিছু আবিষ্কার করার জন্যে। একবার তো সে একাই মানালি চলে গেল। সেখানে এক স্থানীয় লোকের সাথে কথা হলো, যিনি বলছিলেন, ভাই, জীবনটা তো পাহাড়ের মতো, যত ওপরে উঠবে দৃশ্য ততই সুন্দর হবে, কিন্তু যদি ভয়ে নিচেই বসে থাকো তাহলে শুধু ধুলো আর ভিড়ই দেখতে পাবে। সেই সাধারণ মানুষটার কথা রাফিকে ভেতর থেকে নাড়িয়ে দিয়ে গেল। রাফি এখন প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার সময় একই প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করে, এই সিদ্ধান্তটা কি আমার জীবনকে আরও একটু জীবন্ত করে তুলবে? যদি উত্তর হ্যাঁ হতো তাহলে সে কাজটা করত, আর যদি না হতো তাহলে সে ছেড়ে দিত, লোকে যাই বলুক না কেন। সে তার পুরনো বন্ধু আমিরের সাথে কথা বলল, যে ছোটবেলার খুব কাছের বন্ধু ছিল, কিন্তু এখন বছরের পর বছর কথা হয় না। কলে আমির অবাক হয়ে গেল, তুই ঠিক আছিস তো? হঠাৎ করে মনে করলি? রাফি হেসে বলল, আরে ইয়ার, কে জানে কোনটা শেষ কল হবে, তাই ভাবলাম কথা বলিনি। দুজনে ঘন্টার পর ঘন্টা কথা বলল, পুরনো জোকসে শুনে হাসলো, আর একটা প্ল্যান বানালো যে পরের ছুটিতে একসাথে কোথাও ঘুরতে যাবে। তারপর একদিন অফিসে তার এক সহকর্মী বলল, রাফি, তুই বদলে গেছিস, আগে তুই এত গম্ভীর থাকতিস, এখন তোর সাথে দেখা হলে ভালো লাগে। রাফি হেসে বলল, হ্যাঁ, এখন আমি বাঁচার চেষ্টা করছি, শুধু কাজ করার নয়। একবার সে একটা টেড টক শুনেছিল, যেখানে বক্তা বলছিলেন যে আমাদের প্রত্যেকদিন নিজেকে মনে করানো উচিত যে আমরা একদিন মরে যাব। এটা কোনো ভয়ঙ্করভাবে নয়, বরং আরও ভালোভাবে বাঁচার জন্য একটা ছোট্ট ধাক্কা হিসেবে। সেই বক্তা ছিলেন জোডি ওয়েলম্যান, আর তার কথাগুলো রাফির মনের সাথে পুরোপুরি মিলে গেল। সে তার ফোনের ওয়ালপেপারই বদলে ফেলল, ইউ আর গোয়িং টু ডাই, সো লিভ ওয়াইল ইউ ক্যান। এখন রাফি রোজ রাতে ঘুমানোর আগে নিজেকে জিজ্ঞেস করত, আজ কি আমি সত্যি সত্যি বেঁচেছি? কখনো উত্তর আসতো হ্যাঁ, কখনো না, কিন্তু ধীরে ধীরে হ্যাঁ বলা দিনগুলো বাড়তে লাগলো। সে একটা বাকেট লিস্ট বানালো, যেখানে ছোট ছোট স্বপ্ন ছিল, রাতের আকাশের নিচে ঘুমোনো, কোনো গরিব বাচ্চার স্কুলের মাইনে দেওয়া, কোনো অচেনা মানুষকে ফুল দেওয়া, কবিতা লেখা, আর কোনো বয়স্ক মানুষের শেষ ইচ্ছা পূরণে সাহায্য করা। প্রত্যেকবার যখন সে লিস্ট থেকে কোনো একটা জিনিস কাটত, তখন তার মনে হতো যেন তার জীবনে একটা নতুন রং ভরে গেল। রাফির এখন আর মৃত্যুকে ভয় লাগতো না, কারণ সে এখন জানতো যে জীবন যতটুকুই হোক না কেন, যদি সেটা পুরোপুরিভাবে বাঁচা যায় তাহলে কমও অনেক। একবার তার এক বন্ধু জিজ্ঞেস করল, তুই এত নির্ভীক কী করে হয়ে গেলি? রাফি হেসে বলল,
যখন তুই জানিস যে এই শোটা যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে, তখন তুই প্রত্যেকটা সিনে নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করিস। কখনো কখনো সে নিজেকে বলতো, মৃত্যুকে গুরুত্ব দিয়ে দেখতে শুরু করলাম আর জীবনটা মজাদার হয়ে গেল। এখন তার জীবনটা নিখুঁত ছিল না, কিন্তু জীবন তো অবশ্যই ছিল, আর এটাই তো আসল জয়। রাফির জীবন এখন কিছুটা রঙিন হয়ে উঠেছিল। সে মৃত্যুকে নিয়ে নিজের ভয়কে বুঝেছিল এবং তার সাথে বন্ধুত্ব করে জীবনকে আরও গভীরভাবে বাঁচতে শিখেছিল। কিন্তু কয়েক সপ্তাহ পর সব কিছু আবার একটু আবঝা লাগতে শুরু করলো। সকালে ঘুম থেকে উঠে সেই ব্রাশ করা, তারপর জিম, তারপর ব্রেকফাস্ট, তারপর অফিস। সেই একই এক্সেল শিট, একই মেল, একই ডেডলাইন। সন্ধ্যায় বাড়ি ফিরে সেই রেডিমেড ডিনার, কখনো ইউটিউব, কখনো ইনস্টাগ্রাম রিলস, আর তারপর ঘুম। প্রথমে তার মনে হয়েছিল যে হয়তো এটা স্বাভাবিক, কিন্তু ধীরে ধীরে সে অনুভব করলো যে সে আবার একই প্যাটার্নে আটকে যাচ্ছে যেখান থেকে সে পালিয়ে বেরিয়েছিল। সে আবার একটা মেশিন হয়ে যাচ্ছিল, যেটা শুধু চালু হয়, কাজ করে আর বন্ধ হয়ে যায়। একদিন রাতে সে তার ব্যালকানিতে বসেছিল, হাতে চায়ের কাপ আর চোখ আকাশের দিকে। ঠান্ডা হাওয়া বইছিল, কিন্তু তার মনে কিছু একটা গরম অনুভূতি ছিল, একটা অস্থিরতা, একটা শূন্যতা। সে বিড়বিড় করে নিজেকে বলল, আমি কি আবার অটো পাইলট মোডে বেঁচে থাকা শুরু করেছি? তার মনে পড়ল, আগেও যখন সে এমন অনুভব করত, জীবনের একটা অংশ যেন হারিয়ে গেছে। সব কিছু চলতে থাকে, কিন্তু আসলে কিছু অনুভব হয় না। পরের দিন অফিসে একটা মিটিং চলছিল। বস কোনো একটা প্রজেক্ট নিয়ে কথা বলছিলেন, কিন্তু রাফির মন অন্য কোথাও ছিল। সে ভাবছিল, আমি কি এটাই করতে চাই? আমি কি রোজ শুধু চেকবক্স টিক দেওয়ার জন্য বেঁচে থাকছি? মিটিং শেষ হতেই সে তার ল্যাপটপে গিয়ে একটা লাইন সার্চ করল, হাউ টু নো ইফ ইউ আর লিভিং অন অটো পাইলট। সে অনেকগুলো আর্টিকেল পড়ল, একটা পডকাস্ট শুনল, আর একটা বইয়ের নাম পেল, 4000 মানডেজ, যেখানে জোডি ওয়েলম্যান লিখেছিলেন যে আমরা আমাদের জীবনের অনেকগুলো দিন এভাবেই নষ্ট করে দিই, যেন সেগুলোর কোনো গুরুত্বই নেই। আর সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হলো আমাদের টেরও পাই না যে আমরা কি হারাচ্ছি। রাফি নিজেকে মন দিয়ে পর্যবেক্ষণ করতে শুরু করলো। সে দেখল যে সে অনেক কাজ কিছু না ভেবেই করে। ব্রেকফাস্টে একই জিনিস খায়, ফোন তুলেই সেই একই অ্যাপ স্ক্রল করে, সপ্তাহান্তে সেই একই সিরিজ দেখে যেটা সে উপভোগও করে না। সে নিজেকে জিজ্ঞেস করলো, শেষ কবে আমি নতুন কোনো অভিজ্ঞতা অর্জন করেছি? কবে কোনো কিছু মন থেকে অনুভব করেছি? উত্তর এলো, হয়তো মাসখানেক আগে। এবার সে একটা নতুন কাজ শুরু করলো। সে রোজ একটা করে ছোট ওয়েক আপ মোমেন্ট খুঁজতে লাগলো। যেমন একদিন অফিসে যাওয়ার সময় সে হেডফোন পরল না। প্রথমে অদ্ভুত লাগলো, কিন্তু তারপর সে রাস্তার আওয়াজ শুনতে পেল, মানুষের কথা, বাচ্চাদের হাসি। সে অনুভব করলো যে কত কিছু সে রোজ মিস করে যায়, কারণ সে নিজের জগতেই ডুবে থাকে। আরেকদিন সে তার বাইকটা কয়েক কিলোমিটার আগে পার্ক করে হেঁটে অফিসে গেল। সেই রাস্তায় সে একটা নতুন চায়ের দোকান দেখল, যেখানে বেশ ভিড় ছিল। কৌতূহলী হয়ে সেও এক কাপ চা নিয়ে বসে পড়ল। সেই চায়ের মিষ্টতায় সে বিশেষ কিছু অনুভব করল, যেন কেউ তার ঘুম ভাঙিয়ে দিল। ধীরে ধীরে সে তার রুটিনে ছোট ছোট পরিবর্তন আনতে শুরু করলো। সে সকালে উঠেই সবার আগে 5 মিনিট নিজের সাথে কথা বলতো, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করতো, আজ নতুন কি করা যায়। তারপর সে ছোট ছোট জিনিস চেষ্টা করত, কখনো রাস্তা বদলে দিত, কখনো অচেনা মানুষের সাথে কথা বলতো, কখনো লাঞ্চে নতুন কোনো খাবার চেষ্টা করত। একবার সে একটা চ্যালেঞ্জ নিল, নো অটো পাইলট ডে। সেদিন সে কোনো কাজ না ভেবে করেনি। ব্রাশ করার সময় টুথপেস্টের গন্ধটা খেয়াল করলো, গোসল করার সময় পানির ঠান্ডা ভাবটা অনুভব করলো, আর অফিসে প্রত্যেকটা কথোপকথনে পুরো মনোযোগ দিল। সেদিন সে বুঝতে পারল যে সচেতনার মধ্যে কত শক্তি থাকে। সে তার এক পুরনো বন্ধু নীলেশের সাথে দেখা করলো, যে একটা মেডিটেশন রিট্রিট থেকে ফিরেছিল। নীলেশ বলল, রাফি, অটো পাইলটের সবচেয়ে বড় লক্ষণ হলো তোর সময় কেটে যাওয়ার অনুভূতি হয় না। আর যখন তুই হঠাৎ দেখিস যে মাস কেটে গেছে, তখন তোর মনে হয়, আরে আমি করলামটা কি? রাফি হেসে বলল, একেবারে ঠিক, যেন প্রত্যেকটা দিন একটা কার্বন কপি হয়ে গেছে। নীলেশ তাকে একটা টেকনিক শেখালো, পজ অ্যান্ড চেক, মানে দিনে 2-3 বার থেমে নিজেকে জিজ্ঞেস করা, আমি এখন কি করছি, কেন করছি, আর এটা কি আমাকে আনন্দ দিচ্ছে? রাফি সেই টেকনিকটা চেষ্টা করলো। একদিন অফিসে সে ইমেলের উত্তর দিচ্ছিল, আর সে থামল। নিজেকে জিজ্ঞেস করলো, আমি কি এই কাজটা শুধু অভ্যেসের বশে করছি, নাকি এর মধ্যে কোনো অর্থ আছে? সে বুঝতে পারল যে সে শুধু কাজ শেষ করার দৌড়ে লেগে আছে, উদ্দেশ্যটা কোথাও হারিয়ে গেছে। সে এবার উদ্দেশ্যটাকে আবার খুঁজতে শুরু করলো। সে জিজ্ঞেস করলো, কোন জিনিসটা নিয়ে আমি সত্যি সত্যি উত্তেজিত হই? উত্তর এলো, লেখালেখি। তার মনে পড়ল সে কলেজে কবিতা আর ছোট গল্প লিখত। সেই দিন রাতেই সে ল্যাপটপ খুলল আর একটা গল্প লিখল, রাফি নামের এক যুবকের গল্প, যে অটো পাইলট থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। এই সব কিছু ধীরে ধীরে হলো। রাফি কোনো নাটকীয় পরিবর্তন আনেনি, কিন্তু তার সচেতনতা বেড়ে গেল।
এখন সে প্রত্যেকটা কাজে একটু সচেতন হয়ে উঠেছিল। ফোন তোলার আগে ভাবতো কেন তুলছি, খাওয়ার আগে ভাবতো সত্যি খিদে পেয়েছে কিনা, আর হাসার জন্য কারণ খুঁজত। সে তার ঘরে একটা ছোট নোট আটকে দিল, ডোন্ট লিভ লাইক ইউ হ্যাভ আনলিমিটেড মানডেজ। রোজ সকালে সেটা দেখে সে নিজেকে জিজ্ঞেস করত, আজকের দিনটা আমি অনুভব করব নাকি শুধু শেষ করব। কয়েক মাসের মধ্যেই রাফির চোখে একটা নতুন চমক দেখা দিল। সে এখনও সেই একই কাজ করত, একই অফিস, একই মানুষ, কিন্তু এখন প্রত্যেকটা কথোপকথনে সে একটু বেশি জীবন্ত ছিল। একবার এক জুনিয়র জিজ্ঞেস করলো, স্যার আপনি এত শান্ত কী করে থাকেন, আপনাকে সবসময় উপস্থিত মনে হয়? রাফি হাসি দিয়ে বলল, কারণ আমি এখন আমার জীবনটাকে স্নুজ মোডে রাখি না। এখন যখনই সে অনুভব করে যে সে আবার রুটিনে ডুবে যাচ্ছে, সে থামে, গভীর শ্বাস নেয় আর নিজেকে বলে, জেগে ওঠো রাফি, জীবন এখন আর চলছে আর তুই আবার ঘুমিয়ে পড়ছিস। সে শিখেছিল যে জীবন একবারই পাওয়া যায়, আর সেটা শুধু শেষ করলেই হয় না, অনুভবও করতে হয়। এখন সে খুব ভোরে ঘুম থেকে ওঠে, আর আজ কত কাজ করতে হবে তা নিয়ে ভাবে না, বরং এটা ভাবে যে আজকের কোন মুহূর্তটা আমাকে সত্যিই জীবন্ত অনুভব করাবে। আর অসম্ভবত এটাই তো আসল জাগরণ। যদি তুমিও এটা পড়তে পড়তে ভাবো যে তোমার জীবন কবে এত প্রেডিক্টেবল হয়ে গেল, তাহলে একটু থামো, নিজেকে জিজ্ঞেস করো, তুমি কি জেগে আছো নাকি শুধু চলছো? কারণ অটো পাইলটের জীবন আরামদায়ক লাগতে পারে, কিন্তু আসল মজা তখনই আসে যখন প্রত্যেকটা মুহূর্ত সচেতনভাবে বাঁচা যায়। যেমন রাফি শিখেছিল, জীবনযাপনের জন্য সচেতনতা জরুরি, না হলে জীবন কবে কেটে যাবে টেরও পাওয়া যাবে না। রাফি এখন আর আগের মতো ছিল না। তার চোখে একটা স্থিরতা ছিল, কিন্তু সেই স্থিরতা অলসতার ছিল না, বরং এমন ছিল যেন কোনো মানুষ নিজের সাথে একটা গভীর সংযোগ তৈরি করে নিয়েছে। সে জীবনকে অটোপাইলট মোড থেকে বের করে এনেছিল, আর প্রত্যেকটা দিনকে একটু সচেতনতার সাথে যাপন করতে শুরু করেছিল। কিন্তু একটা জিনিস যেটা তার ভেতরে কোথাও না কোথাও এখনও হালকা কাটার মতো বিঁধেছিল, অতীতের আফসোস। এক সন্ধ্যায় রাফি তার পুরনো কাঠের ট্রাঙ্কে কিছু পুরনো কাগজ আর ছবি খুঁজছিল। সে একটা বিবর্ণ ডায়েরি পেল কলেজের সময়ের। সে সেটা খুলে পড়তে শুরু করলো। একদিন একটা বই লিখব যা মানুষকে নিজের সাথে পরিচয় করাবে। আরেকটা পাতায় লেখা ছিল, আমার গান গাইতে খুব ভালো লাগে, কিন্তু লোকে কি বলবে। রাফি সেখানেই বসে পড়ল, হাতে ডায়েরি আর চোখ দুটো কোনো হারিয়ে যাওয়ার স্বপ্নে। তার মনে একটা প্রশ্ন এলো, আজ যদি আমার জীবন শেষ হয়ে যায়, আমি কি বলতে পারবো যে আমি যা যা করতে চেয়েছিলাম সব করেছি? সেই একটা প্রশ্ন তার ঘুম কেড়ে নিল। সেই রাতেই সে ইন্টারনেটে কিছু পড়ছিল, আর জোডি ওয়েলম্যানের একটা কনসেপ্ট পেল, ডেথ বেড গাট চেক। এটা একটা সহজ অভ্যেস ছিল, নিজের জীবনের শেষ মুহূর্তটা কল্পনা করা। হসপিটালের বেডে শুয়ে যখন তোমার কাছে শুধু স্মৃতিগুলো থাকবে, তখন তুমি সেই সিদ্ধান্তগুলো নিয়ে খুশি হবে যেগুলো আজকে নিচ্ছ। তোমার কি কোনো আফসোস হবে না? রাফি এই ভাবনায় পুরোপুরি ডুবে গেল। সে নিজেকে কল্পনা করলো, সাদা চাদরের বিছানা, কিছু মেশিনের আওয়াজ, পাশে প্রিয়জনেরা, আর চোখের সামনে একে একে স্মৃতি ভেসে উঠছে। সে নিজেকে জিজ্ঞেস করছিল, আমি কি জীবনটা বেঁচেছি? পরের দিন সকালে সে নিজের জন্য একটা নতুন নিয়ম বানালো। রোজ সকালে সে নিজেকে একটা প্রশ্ন করত, আজ যদি আমার জীবনের শেষ দিন হতো তাহলে আমি কি করতাম? সে প্রথমে ছোট ছোট পরিবর্তন শুরু করলো। যে মানুষগুলোর সাথে বছরের পর বছর কথা বলেনি তাদের ফোন করলো, যেখানে দরকার ছিল ক্ষমা চাইলো। নিজের মায়ের সাথে প্রথমবার বসে 2 ঘন্টা ধরে শুধু ছোটবেলার কথা বলল। তারপর সেই আফসোসগুলোর একটা তালিকা বানালো যা তার ভেতরে চুপচাপ বেঁচেছিল। যেমন নিজের গান গাওয়ার প্রতিভাকে কখনো সুযোগ দেয়নি, পাবলিক স্পিকিংয়ের ভয়ে পিছিয়ে গেছে, অহংকারের জন্য বেস্ট ফ্রেন্ডকে হারিয়েছে, যে মেয়েটাকে সে সত্যি ভালোবাসত তাকে কখনো বলেনি। এই সব কিছু দেখে সে কিছুক্ষণ চুপ করে রইল, নিজের উপর লজ্জিত হলো, কিন্তু তারপর নিজেকে বলল, এখনও সময় আছে, অন্তত এই ভুলগুলো যেন আর না হয়। সেই দিনই সে তার পুরনো হারমোনিয়ামটা বের করলো, যেটা বাবা তাকে স্কুলের সময় উপহার দিয়েছিলেন। ধুলো পরিষ্কার করলো আর প্রথমবার শুধু নিজের জন্য গাইতে শুরু করলো। তার গলায় এখন সেই পারফেকশন ছিল না যেটা একসময় ছিল, কিন্তু একটা সততা ছিল, আর সেটাই যথেষ্ট। তারপর সে এক পুরনো বন্ধুকে মেসেজ করলো, আমি দুঃখিত বন্ধু, আমি সব গুলিয়ে ফেলেছিলাম। কিছুক্ষণ পরে উত্তর এলো, আমিও তোর সাথে অনেক দিন ধরে কথা বলতে চাইছিলাম। দুজনে ফোনে কথা বলল, ঘন্টার পর ঘন্টা হাসলো, আর কিছু পুরনো স্মৃতিকে আবার জীবন্ত করে তুলল। রাফি বুঝল যে আফসোসবিহীন জীবন মানে এই নয় যে তুমি কোনো ভুল করনি, বরং এটা যে তুমি সেই ভুলগুলোকে আর হতে দাওনি, পুনরাবৃত্তি করনি, আর সেগুলো থেকে শিখেছো। একদিন অফিসে তার এক জুনিয়র জিজ্ঞেস করলো, স্যার আপনি এত কাজের মধ্যেও এত স্বচ্ছ থাকেন কি করে? রাফি হেসে বলল, কারণ আমি এখন প্রত্যেকটা সিদ্ধান্তকে ভবিষ্যৎ থেকে দেখি। নিজেকে জিজ্ঞেস করি, আমি কি এটার জন্য আফসোস করব,
যদি আজ আমার শেষ রাত হয়? তারপর এক সপ্তাহান্তে সে নিজেকে একটা পরীক্ষা দিল, ডেথ বেড উইকেন্ড। অর্থাৎ সে পুরো 2 দিন এই ভেবে বাঁচবে যে এটা তার জীবনের শেষ 2 দিন। প্রথম দিন সে তার প্রিয় শার্টটা পরল, ব্রেকফাস্টে সেটাই বানালো যা তার ছোটোবেলায় পছন্দ ছিল, মায়ের হাতের আলুর পরোটা। দুপুরে বই না পড়ে সে নিজেকে একটা চিঠি লিখল, জীবন কেন এত মূল্যবান। সন্ধ্যায় মলে না গিয়ে পার্কে বসে রইল, সূর্য ডোবা দেখল আর সেই কমলা আকাশে নিজের গল্প খুঁজল। দ্বিতীয় দিন সে এমন কিছু করলো যা বছরের পর বছর ধরে সে এড়িয়ে চলছিল। স্টেজে একটা ওপেন মাইক নাইটে গান গাইল। গাওয়ার সময় হাত কাঁপছিল, গলা একটি কেঁপে গেল, কিন্তু শেষে হাততালি পেল, আর তার চেয়েও বেশি পেল নিজের সাথে শান্তি। সেই 2 দিন যেন মেডিটেশন হয়ে গেল। সে বুঝতে পারল যে জীবন তখনই আফসোসবিহীন হয় যখন আমরা সত্যি নিজের জন্য বাঁচতে শুরু করি, ছোট ছোট সিদ্ধান্তে, বড় বড় স্বপ্নে। এবার রাফি আরও একটা নিয়ম শুরু করলো। প্রত্যেক রবিবার সে 1 ঘন্টা একা বসত, নিজের জীবনের দিশা দেখত, নিজের পছন্দগুলোকে মূল্যায়ন করত। সে নিজেকে জিজ্ঞেস করত, আমি কি সেই জীবনটা তৈরি করছি যা একদিন মনে রাখার মতো হবে? সে নিজেকে কিছু নতুন নিয়ম দিল। যা অনুভব করছো তা বলতে অপেক্ষা করো না, যা তোমাকে ভয় দেখায় তা চেষ্টা করো, জোরে হাসো এমনকি যদি কেউ সাথে না হাসে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, চেষ্টা না করে সময়কে জিততে দিও না। এখন যখনই সে কোনো কাজে ভয় পায় বা কোনো স্বপ্ন আধপথে ছেড়ে দেওয়ার মন করে, তখন সে নিজেকে হসপিটালের বেডে কল্পনা করে। সে নিজেকে জিজ্ঞেস করে, সেখানে শুয়ে আমি কি খুশি হব যে আমি এটা করিনি? আর যদি উত্তর না আসে, তাহলে সে কাজটা করে ফেলে। তারপর একদিন তার মা জিজ্ঞেস করলেন, রাফি, তোকে আজকাল খুব অন্যরকম লাগে, ভেতর থেকে যেন কিছু একটা হালকা পরিষ্কার হয়ে গেছে। রাফি হেসে বলল, কারণ আমি এখন বাঁচছি মা, যেন শেষবারের মতো বাঁচছি। সে অন্যদেরও অনুপ্রাণিত করতে শুরু করেছে। সে জিন্দা মান্ডে নামে একটা ছোট ব্লগ শুরু করলো, যেখানে সে তার অভিজ্ঞতা, আফসোস আর শিক্ষাগুলো শেয়ার করত। অনেকেই সেই ব্লগ পড়তো আর লিখত। রাফি এটা পড়ে মনে হলো যেন কেউ আমাদের জাগিয়ে দিল, আর এটা সত্যি ছিল। কখনো কখনো একটা ধাক্কা, একটা প্রশ্ন বা একটা লাইন কারোর পুরো জীবন বদলে দিতে পারে। রাফির জীবন এখন আর আফসোসে নয়, বরং চিন্তাভাবনায় ভরা ছিল। সে এখনও ভুল করত, ভয় পেত, কাঁদত, কিন্তু সে সেই মুহূর্তগুলোকে চেপে রাখত না। সে সেগুলোকে বুঝত, গ্রহণ করত আর তাদের থেকে শিখত। আর সম্ভবত এটাই তো আসল জয়, এমন একটা জীবনযাপন করা যা দেখে ভবিষ্যতে নিজেকে বলতে পারা যায়, ধন্যবাদ হাল না ছাড়ার জন্য, ধন্যবাদ বেঁচে থাকার জন্য। কারণ শেষ সময়ে ট্রফি বা ব্যাংক ব্যালেন্স মনে থাকে না, মনে থাকে সেই পছন্দগুলো যা আমরা মন থেকে করেছিলাম। আর রাফি এখন সেই পছন্দগুলোর সাথেই বাঁচছিল, একটা আফসোসবিহীন জীবন্ত জীবন। রাফির জীবন এখন আর আগের মতো ছিল না। সে তার অতীতের আফসোসগুলো থেকে অনেক কিছু শিখেছিল এবং সেগুলোকে রূপান্তরিত করে তার বর্তমানকে জীবন্ত এবং অর্থপূর্ণ করে তুলেছিল। কিন্তু মানুষের স্বভাব, যখন একটা প্রশ্নের সমাধান হয়ে যায়, তখন আরেকটা প্রশ্ন নিজে থেকেই সামনে এসে দাঁড়ায়। এখন যখন সে রাতে ঘুমোতে যায়, তখন নিজেকে প্রশ্ন করে, যদি আজ শেষ দিন হতো তাহলে কি আমি খুশি হতাম? তখন বেশিরভাগ উত্তরই হ্যাঁতে আসতো। কিন্তু একদিন এক অদ্ভুত অস্থিরতা তাকে ঘিরে ধরল। সে তার ব্যালকনিতে বসেছিল, সামনে খোলা আকাশ দেখছিল। চায়ের কাপটা তার হাতে ছিল, কিন্তু মন ছিল অন্য কোথাও। তার মনে হচ্ছিল যেন সব কিছু ঠিক আছে, তবু কিছুর একটা অভাব আছে। সে তো বাঁচছে, আফসোসও কম করছে, কিন্তু সে কি জীবনের প্রত্যেকটা অংশে সত্যি জীবন্ত? তার জীবনের প্রত্যেকটা অংশে কি সেই একই শক্তি, একই কৌতূহল আর একই আনন্দ আছে? সেই মুহূর্তে তার মোবাইলে একটা নোটিফিকেশন এলো। জোডি ওয়েলম্যানের একটা নতুন পডকাস্ট এসেছে, দ্য অ্যালাইভনেস অডিট। রাফি টপিকটা শুনেই কৌতূহলী হলো। সে হেডফোন লাগিয়ে শুনতে শুরু করলো। জোডি বলছিলেন, আমরা প্রায় ভাবি যে আমরা বেঁচে আছি কারণ আমরা শ্বাস নিচ্ছি, কাজে যাচ্ছি, সপ্তাহান্তে চড়ি কাটাচ্ছি। কিন্তু আসল জীবন্ত থাকাটা তখনই আসে যখন তোমার দিনগুলো শুধু কেটে যায় না, বরং তোমার ভেতরে কিছু একটা জাগিয়ে তোলে। তিনি আরেকটি পদ্ধতি সম্পর্কেও বললেন, দ্য অ্যালাইভনেস অডিট, এক ধরনের সেলফ চেকিং এক্সারসাইজ, যেখানে আমরা আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্র
যেমন সম্পর্ক, কেরিয়ার, শখ, হাস্য এবং আধ্যাত্মিকতা পরীক্ষা করি এবং দেখি যে কোথায় আমরা সত্যি জীবন্ত অনুভব করছি আর কোথায় শুধু কাজ চালিয়ে যাচ্ছি। রাফির এই আইডিয়াটা খুব শক্তিশালী মনে হলো। সেই রাতে সে একটা নোটবুক বের করলো আর 5টা ক্যাটাগরি বানালো। 1 কাজ, 2 সম্পর্ক, 3 ব্যক্তিগত বিকাশ, 4 হাস্য আর 5 আনন্দ ও মজা। সে প্রত্যেক ক্যাটাগরির সামনে একটা সহজ প্রশ্ন লিখল, আমি কি এই অংশে নিজেকে জীবন্ত অনুভব করছি? আর তারপর নিজেকে নির্দয়ভাবে সৎ হয়ে উত্তর দিতে শুরু করলো। কাজের সামনে সে লিখল, কাজ ঠিকঠাক চলছে, টাকাও আসছে, সম্মানও আছে, কিন্তু উত্তেজনা কমে গেছে, প্রজেক্টগুলো শুধু শেষ করছি, অনুপ্রাণিত হচ্ছি না। স্কোর দিল 10-এর মধ্যে 6। সম্পর্কের ক্ষেত্রে সে লিখল, পরিবারের সাথে সম্পর্ক ভালো, কিছু বন্ধুর সাথে আবার যোগাযোগ হয়েছে, কিন্তু মানসিক গভীরতা এখনও নেই, একটা স্তর আছে যেটা আমি এখনও খুলতে দিইনি। স্কোর দিল 10-এর মধ্যে 7। ব্যক্তিগত বিকাশে প্রত্যেক সপ্তাহে নতুন কিছু শিখছি, বই পড়ছি, কিন্তু নিজেকে এখন আর ততটা চ্যালেঞ্জ করছি না। স্কোর দিল 10-এর মধ্যে 5। হাসতে হাঁটাচলা করি, ডায়েটের দিকে একটু নজর দিই, কিন্তু শরীরে শক্তি থাকে না, ফিটনেস শুধু নামেই আছে। স্কোর দিল হাসতে 10-এর মধ্যে 4। আর আনন্দ ও মজাতে খুব কম, গান গাই কিন্তু শুধু মাঝে মধ্যে, ভ্রমণ বন্ধ হয়ে গেছে, খেলাধুলো ভুলে গেছি, হাসি এখন পরিকল্পিত। স্কোর দিল হাসতে 10-এর মধ্যে 3। রাফি পুরো স্কোরটা দেখে চমকে গেল। তার মনে হয়েছিল যে সে তার আফসোসগুলো থেকে বেরিয়ে এসে অনেক উন্নতি করেছে, এবং হ্যাঁ, সে করেছিল, কিন্তু সে এখনও জীবনের কিছু অংশে মোটে মোটে বেঁচে ছিল। পরের দিন সে নিজের জন্য একটা লক্ষ্য ঠিক করল, প্রত্যেক সপ্তাহে এই ক্যাটাগরিগুলোর মধ্যে থেকে একটা ক্ষেত্রকে আরও একটু জীবন্ত করে তুলব, একবারে শুধু একটা পরিবর্তন। সে সবার আগে আনন্দ ও মজা দিয়ে শুরু করলো। রবিবার সে ছোটবেলার এক বন্ধুকে ফোন করলো যে তাকে সবসময় হাসাতো। দুজনে অনলাইনে লুডো খেললো, গভীর রাত পর্যন্ত কথা বলল, আর একটা ভার্চুয়াল ডাম্প শ্যারাটসও খেললো। সেদিন সে এত মন খুলে হাসিছিল যে চোখে জল এসে গিয়েছিল। পরের সপ্তাহে সে স্বাস্থ্য নিয়ে কাজ করলো, জিমের মেম্বারশিপ না নিয়ে বরং সকালে গানের তালে নাচতে শুরু করলো। 20 মিনিটের একটা পাগলাটে নাচের রুটিন, কোনো নিখুঁত স্টেপস নয়, শুধু আনন্দে ভরপুর নড়াচড়া। সে আয়নায় নিজেকে হাসতে দেখলো আর বলল, ওয়েলকাম ব্যাক ক্রেজি রাফি। কাজের সপ্তাহে সে একটা নতুন পদ্ধতি নিল, তার টিমের সাথে একটা ক্রিয়েটিভ ব্রেনস্টর্মিং সেশন করলো। কোনো নিয়ম নেই, কোনো টার্গেট নেই, শুধু আইডিয়া আর কল্পনা। সেশনের পর সবাই বলল, স্যার আজ কাজ নয়, মজা হয়েছে। আর রাফির মনে হলো সে আবার সেই ছেলেটার মতো হয়ে গেছে যে একসময় হোয়াইট বোর্ডে কমিক বুকের গল্প বানাতো। সম্পর্কের পালা এলে সে তার মায়ের কাছে তার কলেজের দিনের পুরো গল্পটা শুনতে শুরু করলো। সেই দিন প্রথমবার সে তার মাকে হাসতে হাসতে বলতে শুনল, তোর বাবার সাথে আমার প্রথম কথা এভাবেই লাইব্রেরিতে শুরু হয়েছিল। সে শুধু সম্পর্ক গাঢ় করছিল না, সে তার জীবনকে নিজের হৃদয়ে জুড়ে নিচ্ছিল। ব্যক্তিগত বিকাশের সপ্তাহে সে পাবলিক স্পিকিংয়ের একটা অনলাইন ক্লাস জয়েন করলো, যা সে বছরের পর বছর ধরে এড়িয়ে চলছিল। প্রথমবার ভিডিওতে বলার সময় নার্ভাস লাগলো, কিন্তু যখন সে রেকর্ডিংয়ে নিজেকে দেখল তখন নিজেকে বলল, তুই হয়তো একটু অদ্ভুত কিন্তু খাঁটিও। এক এক সপ্তাহ পর রাফির নোটবুকের সেই স্কোরগুলোতে পরিবর্তন আসতে লাগলো। 10-এর মধ্যে 3 থাকা আনন্দ বেড়ে 8-এ পৌঁছলো, স্বাস্থ্য 4 থেকে 6 হলো, আর ধীরে ধীরে প্রত্যেক ক্যাটাগরিতে একটা হালকা উজ্জ্বলতা অনুভব হতে লাগলো। তারপর একদিন সে সেই নোটবুকের প্রথম পাতাটা উল্টে নিজেকে বলল, রাফি তুই শুধু বাঁচছিস না, তুই বিকশিত হচ্ছিস। এখন তার সাপ্তাহিক নিয়মটা নতুন হয়ে গিয়েছিল। প্রত্যেক রবিবার রাতে সে নিজেকে জিজ্ঞেস করত, এই সপ্তাহে কোথায় আমি সবচেয়ে বেশি জীবন্ত অনুভব করেছি, আর তারপর সেই অনুভূতিটাকে আরও বড় করার উপায় খুঁজত। সে এখন প্রতি মাসে একটা অ্যালাইভনেস ডে পালন করত, একটা দিন যখন সে শুধু সেটাই করত যা তাকে উত্তেজিত, কৌতূহলী আর পুরোপুরি জীবন্ত অনুভব করাতো। কখনো সে ক্যাফে হপিং করত, কখনো কোনো অচেনা মানুষের সাথে গভীর কথা বলতো, কখনো কোনো কারণ ছাড়াই ট্রেনে বসে অন্য শহরে চলে যেত। একবার এক বন্ধু তাকে জিজ্ঞেস করলো, রাফি এইসব করার শক্তি কোথা থেকে পাস? রাফি হেসে বলল,
যখন তুই নিজেকে রোজ একটু একটু করে পুনরুজ্জীবিত করিস তখন শক্তি বাইরে থেকে আসে না, তোর ভেতর থেকে আসে। এখন যখনই সে কাউকে দুঃখী, ক্লান্ত অথবা দিকহীন দেখে, সে শুধু একটা প্রশ্ন করে, তোর জীবনের কোন অংশে তুই সত্যি সত্যি জীবন্ত অনুভব করিস? আর তারপর বলে, এবার শুধু বাকি অংশগুলোতেও একটু রং ভরে দে, তুইও তোর জীবনের শিল্পী। আর সম্ভবত ওটাই তো এই অ্যালাইভনেস অডিটের সৌন্দর্য। এটা আমাদের আয়না দেখায়, কিন্তু ভয় দেখানোর জন্য নয়, জাগানোর জন্য। আর এখন রাফি না শুধু জেগেছিল, বরং অন্যদেরও জাগাচ্ছিল, কারণ সে এখন জানতো শ্বাস নেওয়া আর জীবন্ত থাকা দুটো আলাদা জিনিস। আর আসল জীবন সেখানেই শুরু হয়, যেখানে আমরা আমাদের প্রত্যেকটা অংশকে সত্যি সত্যি অনুভব করি। রাফির জীবন এখন অনেকটাই বদলে গিয়েছিল। সে অফসোসবিহীন বাঁচতে শিখে গিয়েছিল এবং নিজের প্রত্যেকটা আবেগ, প্রত্যেকটা মুহূর্তকে পুরো ইন্দ্রিয়ের সাথে অনুভব করতেও শিখে গিয়েছিল। প্রত্যেক সপ্তাহে সে তার অ্যালাইভনেস অডিট করত, নিজের সাথে নির্দয়ভাবে সৎ হতো। আর ধীরে ধীরে সে এমন একটা জীবনের দিকে এগিয়ে যাচ্ছিল যেখানে প্রত্যেকটা দিনে অর্থ ছিল। কিন্তু একটা জিনিস এখনও বাকি ছিল, ডিলাইট বা নির্মল আনন্দ। একদিন যখন সে তার নিয়মিত চায়ের দোকানে বসেছিল, সে দেখল যে তার কাছাকাছি সবাই হয় ফোনে ডুবে আছে অথবা কোনো মিটিংয়ে তাড়াহুড়োয় আছে। আর ওখানে কাছেই একটা টেবিলে একটা বাচ্চা তার মায়ের সাথে বসেছিল। সে চামচ দিয়ে চায়ের বুদবুদ তৈরি করছিল আর জোরে জোরে হাসছিল। মা একটু বিরক্ত হচ্ছিলেন, কিন্তু বাচ্চাটা শুধু মজা করছিল। রাফি সেই বাচ্চাটাকে দেখে কিছুক্ষণ হাসতে থাকলো। তারপর তার একটা কথা মনে পড়ল, যা সে জোডি ওয়েলম্যানের একটা ভিডিওতে শুনেছিল। আমরা সিদ্ধান্ত শুধু উৎপাদনশীলতার ভিত্তিতে নয়, আনন্দের ভিত্তিতেও নিতে পারি। সেই ভিডিওতে জোডি বলেছিলেন, যদি হ্যাঁ বলার আগে তোমার আত্মা একটু হাসে, তাহলে সেটাই তোমার জন্য ইঙ্গিত। রাফির মনে হলো, এই কথাটা তো সে কখনো ভাবেইনি। সে সবসময় কাজ, দায়িত্ব, উন্নতি বা শৃঙ্খলার কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিত। কিন্তু সে কি কখনো শুধু মজার জন্য, শুধু উত্তেজনার জন্য বা শুধু বিস্ময়ের জন্য কোনো সিদ্ধান্ত নিয়েছে? সে বাড়ি ফিরল আর সেই রাতে তার ডায়েরিতে একটা নতুন প্রশ্ন লিখল, আমাকে কি আনন্দ দেয়? প্রথমে প্রশ্নটা অদ্ভুত লাগলো, ডিলাইট কি? এটি কি আনন্দ, মজা, উত্তেজনা, হয়তো এই সব কিছুর মিশ্রণ? সে ভাবতে লাগলো আর তারপর নিজেকে জিজ্ঞেস করলো, সেই কোন মুহূর্তগুলো ছিল যখন আমি কোনো কারণ ছাড়াই হেসে ফেলেছিলাম? ধীরে ধীরে কিছু স্মৃতি সামনে আসতে লাগলো। একবার সে হঠাৎ করে একটা রোড ট্রিপে গিয়ে এক অচেনা গ্রামে মাটির গন্ধ গভীরভাবে নিয়েছিল। আনন্দ। একদিন সে অফিসের পর বৃষ্টিতে ভিজতে ভিজতে রাস্তায় নেচেছিল। আনন্দ। কখনো নিজের ভাগ্নের সাথে ঘন্টার পর ঘন্টা কারণ ছাড়াই ঘুড়ি উড়িয়েছিলে মানুষই করেছিল। আনন্দ। সেই সব মুহূর্তগুলো ছোট ছিল, কিন্তু সেগুলোতে কোনো স্কোর কার্ড ছিল না, কোনো ফলাফল ছিল না, শুধু ছিল বিশুদ্ধ উপস্থিতি আর আনন্দ। রাফি পরের দিন একটা নতুন নিয়ম বানালো, প্রত্যেক দিন এমন একটা সিদ্ধান্ত নেওয়া যা শুধু আনন্দের জন্য, সেটা যতই ছোট হোক না কেন। প্রথম দিন সে তার প্রিয় গানটা রিপিট মোডে শুনল আর নিজেকে নাচতে বাধা দিল না। দ্বিতীয় দিন সে একটা অচেনা ক্যাফে গিয়ে মেনু না দেখেই শেফকে বলল, কিছু একটা সারপ্রাইজ দিন। তৃতীয় দিন সে লাইব্রেরিতে গিয়ে এমন একটা বই তুলল যা সে কখনো পছন্দ করত না। ধীরে ধীরে তার সিদ্ধান্তগুলো বদলতে লাগলো। যেখানে আগে সে উৎপাদনশীলতা কেন্দ্রিক রুটিন বানাতো, এখন সে জিজ্ঞেস করত, এতে কি আমার মন খুশি হবে? যদি কোনো বন্ধুর সাথে দেখা করতে যেত, তাহলে ভাবত, এই কথোপকথনটা কি আমাকে রিচার্জ করবে নাকি আরও ক্লান্ত করে দেবে? যদি কোনো সিনেমা দেখতে হতো, তাহলে ভাবত, এটা কি আমার কল্পনাকে উড়ান দেবে? একদিন তার বন্ধু আমির তাকে বলল, তোকে ইদানিং খুব উজ্জ্বল লাগছে রে, কোনো বিশেষ কারণ আছে? রাফি হেসে জবাব দিল, হ্যাঁ, আমি এখন শুধু সেটাই করি যা আমার ভেতরের আলোকে জ্বালিয়ে দেয়। আমিরের কাছে কথাটা অর্ধেক মজার আর অর্ধেক বিভ্রান্তিকর লাগলো। সে জিজ্ঞেস করল, মানে সব কিছু ছেড়ে দিয়েছিস? রাফি বলল, না রে ইয়ার, কাজ এখনও করি, বিলও এখনও দিই, দায়িত্বও পালন করি, কিন্তু এখন প্রত্যেক দিনে এমন একটা অংশ থাকে যা শুধু আমার জন্য হয়, শুধু এই কারণে যে আমি একটু বেশি জীবন্ত অনুভব করতে পারি। তারপর সে আমিরকেও একটা ছোট চ্যালেঞ্জ দিল, ভাবতো আজ তোকে কি করতে মজা লাগবে, সেটা যাই হোক না কেন, আর তারপর সেটা করে ফেল। আমির বলল, আজ আমি আমার পুরনো স্কেচবুকটা বের করে কিছু আঁকবো, অনেক বছর হয়ে গেছে। আর সেই রাতে আমির একটা ছোটবেলায় স্মৃতিকে রঙে ফুটিয়ে তুলল আর বলল, ধন্যবাদ ভাই, আমি কিছুক্ষণের জন্য আবার বাচ্চা হয়ে গেছি।
রাফির কাছে এই নতুন ধরনের সিদ্ধান্ত জীবন পরিবর্তনকারী মনে হতে লাগলো। এখন যখন সে কোনো কিছু সম্পর্কে অনিশ্চিত থাকে, তখন সে নিজেকে দুটো সহজ প্রশ্ন করত। এটা কি আমাকে আনন্দ অনুভব করাবে? এর মধ্যে কি নতুন কিছু, জাদু কিছু হতে পারে? আর যদি উত্তর হ্যাঁ আসতো, তাহলে সে এগিয়ে যেত। ধীরে ধীরে সে কিছু জিনিস ছাড়তেও শুরু করলো, যেমন সেই সাপ্তাহিক জুম কল যেখানে লোকেরা শুধু অভিযোগ করত, সেই কাজ যা সে শুধু ভয়ের কারণে করত, সেই সম্পর্ক যেখানে আনন্দের জায়গায় অপরাধ বোধ থাকত। তার জীবন এখন আনন্দ দ্বারা চালিত হতে শুরু করেছিল। সে তার ঘরের একটা কোণাকে ডিলাইট কর্নার বানিয়েছিল, যেখানে শুধু সেই জিনিসগুলো রাখা ছিল যা তাকে খুশি করত। ছোটবেলায় খেলনা, প্রিয় বই, অদ্ভুত মগ, ভ্রমণের স্মৃতিচিহ্ন, আর একটা ছোট আয়না যার উপর লেখা ছিল আজ তোমাকে কি আনন্দ দিল। রোজ সকালে সে সেই আয়নাটা দেখত আর ঠিক করত, আজ আমি এমন কি করব যা শুধু আমাকে ভালো লাগবে। একদিন তার অফিসে একটা বড় সিদ্ধান্ত নেওয়ার ছিল। ক্লায়েন্টের চাহিদা ছিল কঠিন, আর দুটো পথ ছিল, একটা যা নিরাপদ, অন্যটা যা ঝুঁকিপূর্ণ, কিন্তু সেটা করতে মজা আসত। রাফি এক মুহূর্ত সময় নিল, চোখ বন্ধ করল আর নিজেকে জিজ্ঞেস করল, কোন বিকল্পটায় আমার মন হালকা লাফিয়ে উঠবে? আর সে সেই পথটাই বেছে নিল। টিমকে বোঝালো, একটু দ্বিধা ছিল, কিন্তু যে শক্তির সাথে সে বলল, সবাই রাজি হয়ে গেল। ফলাফল, ক্লায়েন্ট খুশি, টিম অনুপ্রাণিত, আর রাফি ভেতর থেকে পুরোপুরি সন্তুষ্ট। সে এখন বুঝতে পেরেছিল যে ডিলাইট কোনো বিলাসিতা নয়, এটা জীবনের জ্বালানি। এটা সেই স্ফুলিঙ্গ যা প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা সম্পর্ক, প্রত্যেকটা সিদ্ধান্তকে অর্থপূর্ণ ও স্মরণীয় করে তুলতে পারে। কয়েক মাস পর যখন রাফি একটা ছোট ট্রেকে গিয়েছিল, তখন সে পাহাড়ের চূড়ায় বসে সূর্যাস্ত দেখছিল। হালকা হাওয়া বইছিল, পাখিরা দূরে উড়ে যাচ্ছিল, আর তার ডায়েরিটা তার কোলে ছিল। সে তাতে লিখল, আমি এখন আফসোস থেকে বেরোতে শিখে গেছি, অটো পাইলট থেকে জাগতে শিখে গেছি, আফসোসবিহীন সিদ্ধান্ত নেওয়ার সাহস পেয়েছি, জীবনের নিস্তব্ধ অংশগুলোকে আবার জীবন্ত করেছি, আর এখন আমি সেটাই করতে শুরু করেছি যা আমাকে খুশি করে। হয়তো প্রথমবার আমি সত্যিই বাঁচছি। আর তারপর নিচে লিখল, আনন্দ কিকের ওপরের চেরি নয়, এটা জীবনেরই স্বাদ। সে ডায়েরিটা বন্ধ করল, একটা গভীর শ্বাস নিল, আর নিজেকে বলল, এবার গল্পটা সম্পূর্ণ হলো। কারণ রাফির গল্প এখন শুধু টিকে থাকা বা সাফল্যের নয়, এটা ছিল আনন্দে ভরা, সচেতন এবং প্রাণবন্ত জীবনের গল্প। এমন একটা গল্প যা প্রত্যেককে মনে করিয়ে দিতে পারে যে বেঁচে থাকা মানে শুধু দিন কাটানো নয়, বেঁচে থাকা মানে প্রত্যেকটা দিনে একটু করে জাদু ভরে দেওয়া। রাফির গল্প এখন এটা সেই পর্যায়ে পৌঁছেছে যেখানে জীবন শুধু দায়িত্ব বা লক্ষ্যের খেলা ছিল না। সে তার যাত্রা শুরু করেছিল এমন একজন মানুষ হিসাবে যে শুধু টিকে ছিল, দিন কাটাচ্ছিল, একের পর এক কাজ শেষ করছিল। কিন্তু একটা ভয়, একটা ধাক্কা, ট্রেনে সেই অচেনা মানুষের মৃত্যু তাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল। সেদিন থেকে সে নিজেকে সেই প্রশ্নটা করতে শুরু করেছিল যেটা আমরা সবাই এড়িয়ে চলি, যদি আমি কাল চলে যাই, তাহলে কি আমি আমার জীবন নিয়ে গর্বিত হব? সে তার পছন্দগুলোকে আবার দেখল, পুরনো অভ্যেসগুলোকে প্রশ্ন করল, আর সেই অটো পাইলট মোড থেকে বেরিয়ে আসার চেষ্টা করল যেখানে আজকের বহু মানুষ বেঁচে আছে। সেই মোড যেখানে সকালে উঠেই নোটিফিকেশন চেক করি, দিনভর টু ডু লিস্টের পেছনে ছুটি, আর রাতে বিছানায় শুয়ে ভাবি আজ করলামটা কি। রাফি এই চক্রটা ভাঙতে শুরু করল। সে নিজের সাথে নির্দয়ভাবে সৎ কথোপকথন করল। সে ডেথ বেড গার্ড চেক পদ্ধতি গ্রহণ করল। প্রত্যেকটা বড় সিদ্ধান্তের আগে ভাবত, যদি আমি আমার শেষ দিনেই সিদ্ধান্তটা দেখতাম, তাহলে কি আমার আফসোস হতো? আর এটা কোনো সাধারণ চিন্তাভাবনা ছিল না, এটা ছিল একটা শক্তিশালী ফিল্টার, যার মধ্যে দিয়ে গিয়ে সে তার অগ্রাধিকারগুলোকে আবার বেছে নিয়েছিল। ধীরে ধীরে সে তার জীবনের সেই অংশগুলো চিনতে পারল যেখানে সে মৃত অনুভব করত, যেমন কারণ ছাড়াই মিটিং, ক্লান্তিকর বন্ধুত্ব, বা এমন কাজ যেখানে কোনো আবেগ ছিল না। সে সেই নিস্তেজ অংশগুলোকে মুছে না ফেলে নতুন করে ডিজাইন করল। আর সেখান থেকেই সে শুরু করল তার অ্যালাইভনেস অডিট। প্রত্যেক সপ্তাহে নিজেকে জিজ্ঞেস করত, আমি কোথায় সবচেয়ে বেশি জীবন্ত অনুভব করি আর কোথায় একেবারে হারিয়ে যাই। এই অডিট তার জীবনের কম্পাস হয়ে গেল। সেটাই তাকে সেখানে পৌঁছে দিল যেখানে আনন্দ চালিত সিদ্ধান্তের প্রয়োজন ছিল। রাফি এখন সেটাই বেছে নিতে শুরু করলো যা তার আত্মাকে আনন্দ দেয়, শুধু ক্যালেন্ডারকে ভরে দেয় না। সেই ছোট ছোট জিনিস, যেমন প্রিয় গানে নাচা, পুরনো খেলনা নিয়ে খেলা, অচেনা ক্যাফেতে যাওয়া, এই সব কিছু এখন তার জীবনে ততটাই গুরুত্ব ছিল যতটা কোনো প্রজেক্ট ডেলিভারি বা আয়। রাফি বুঝতে পেরেছিল যে আনন্দ কোনো বিক্ষেপ নয়,
এটা জীবনের সার। এটা একটা অনুস্মরা যে আমরা মেশিন নই, আমরা সেই প্রজাতি যারা কল্পনা করতে পারে, বিস্ময় অনুভব করতে পারে, কারণ ছাড়াই হাসতে পারে। আর যদি আমরা এই জিনিসগুলো হারিয়ে ফেলি তাহলে কি বাকি থাকবে? এখন রাফির সকাল ফোন দিয়ে নয়, আয়না দিয়ে শুরু হতো। সেই আয়না যার উপর লেখা ছিল, গতকাল তোমাকে কি আনন্দ দিয়েছিল, আজ তোমাকে কি আনন্দ দেবে। প্রত্যেক দিন সে একটা নতুন অভিজ্ঞতা বেছে নিত, কখনো কোনো পুরনো শখ, কখনো কোনো নতুন রাস্তা, কখনো কোনো কথোপকথন যা মনকে প্রফুল্ল করে তোলে। সে এখন উদ্দেশ্য নিয়ে বাঁচছিল, আর প্রত্যেকটা মুহূর্তে অর্থ ও মজা খুঁজছিল। তার জীবন বদলে গিয়েছিল, কিন্তু সুযোগে নয়, পছন্দে। আর এখন যখন সে কখনো কখনো থেমে তার যাত্রার দিকে তাকাতো, তখন সে অনুভব করত যে সেই মানুষটা যে একসময় শুধু বেঁচে ছিল, সে এখন সত্যিই জীবনটাকে যাপন করছে। সে আফসোসকে পেছনে ফেলে এসেছিল, অটোপাইলট থেকে বেরিয়ে এসেছিল, আর এখন আনন্দ তার পথপ্রদর্শক হয়ে উঠেছিল। সে নিজেকে একটা প্রতিজ্ঞা করেছিল, যখন শেষ শ্বাস আসবে তখন আফসোস নয়, সন্তুষ্টি থাকবে। আর সেটা তখনই সম্ভব যখন প্রত্যেকটা দিন একটু স্ফুলিঙ্গ, একটু আনন্দ আর পুরো সতেতার সাথে বাঁচা যায়। আর এরই সাথে রাফির গল্পটা শেষ হলো। কিন্তু এটা শুধু তার গল্প ছিল না, এটা প্রত্যেক সেই মানুষের গল্প হতে পারে যে জাগতে চায়, বদলাতে চায়, আর এমন একটা জীবন চায় যা দেখে মন বলে ওঠে, হ্যাঁ, এটাই জীবন্ত থাকার মানে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের বইয়ের সারসংক্ষেপ। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।